চ্যাপ্টার ১৮৯ প্রার্থনা আর প্রতিউত্তর। টিঙ্গেন শহর, ড্যাফোডিল স্ট্রিট। ক্লাইন তার ভাই বেনসন আর বোন মেলিসার সাথে ইদানিংকালের একটা নতুন নাটক নিয়ে গল্প করছিল। সে ওদেরকে আগামী সপ্তাহে থিয়েটারে গিয়ে নাটকটা দেখার জন্য নিমন্ত্রণ জানাল। আমার মনে হয় খবরের কাগজগুলোতে নাটকটা নিয়ে যা লিখেছে তা যথেষ্ট, ক্লাইন বলল। দ্য রিটার্ন অব দ্য কাউন্ট নাটকটা সত্যিই দেখার মতো একটা কাজ। ব্যাকলুন্ডে ইতিমধ্যে এটা ১০ বারের বেশি মঞ্চস্থ হয়েছে আর প্রতিবারই সব টিকিট আগেভাগেই বিক্রি হয়ে গেছে। আমার মনে হয় আমাদের এই সুযোগটা হাতছাড়া করা একদমই ঠিক হবে না। আসলে ক্লাইনের জীবনে বিনোদনের তেমন কোনো উৎস ছিল না, তাই সে এই সুযোগটা ছাড়তে চাইল না। পৃথিবীতে থাকতে সে টেলিভিশন শো দেখার খুব ভক্ত ছিল। অবশ্য নিজের ভাবমূর্তি বজায় রাখার ব্যাপার না থাকলে সে হয়তো কোনো বারে গিয়ে বিলিয়ার্ড খেলতেই বেশি পছন্দ করত। হ্যাঁ, টেনিস খেলার জন্য কোনো একটা জায়গা ভাড়া নেওয়াটাও মন্দ কোনো পছন্দ হতো না। মধ্যবিত্তদের জন্য এটা বেশ চমৎকার একটা শখের খেলা হিসেবেই পরিচিত। তার বর্তমান শারীরিক শক্তি আর ক্ষিপ্রতা দিয়ে যে কোনো সাধারণ প্রতিপক্ষকে সে সহজেই হারিয়ে দিতে পারত, যদি না তারা অন্য কোনো বিয়ন্ডার হয়ে থাকে। কিন্তু পরক্ষণেই সে ভাবল, থাক সেসব কথা, এখন কেবল কাজের চিন্তা করাই ভালো। সকালবেলা তাকে লেনেভুসের সাথে জড়িত লোকগুলোর ব্যাপারে নতুন করে তদন্ত করতে হবে। দুপুরবেলা তার কমব্যাট ট্রেনিং বা লড়াই করার অনুশীলন আছে। আর সন্ধ্যাবেলা বাড়িতে ফেরার আগে সেই লাল চিমনিওয়ালা বাড়িটার খোঁজ করতে হবে। আসলেই আমি খুব ব্যস্ত একজন মানুষ। ক্লাইন নিজের মনেই একটু হাসল আর ইতিবাচক থাকার চেষ্টা করল। সে লক্ষ্য করল বেনসন তার প্রস্তাবে রাজি হতে চাইলেও মেলিসা কিছুটা দ্বিধা করছে। ক্লাইন মৃদু হেসে যোগ করল, আমি শুনেছি দ্য রিটার্ন অব দ্য কাউন্ট নাটকের সবচেয়ে জনপ্রিয় পার্শ্ব চরিত্রটি হল একজন জিনিয়াস মেকানিক বা অসাধারণ যন্ত্রবিদ। ঠিক আছে, জীবনে অন্তত একবার তো বড় কোনো থিয়েটারে গিয়ে নাটক দেখা উচিত। মেলিসা ঠোঁট উল্টে অনিচ্ছার ভান করে মাথা নাড়াল, কিন্তু তার চোখের কোণে আনন্দের একটা ঝিলিক দেখা গেল। ক্লাইন কিছু বলতে যাচ্ছিল, এমন সময় হঠাৎ তার কানে একটা ভোঁ ভোঁ শব্দ হল। কয়েক সেকেন্ডের জন্য তার মাথাটা বেশ জোরে ঝিমঝিম করে উঠল। কেউ আমার কাছে প্রার্থনা করছে। ক্লাইন তার ডান হাত দিয়ে নিজের পিঠটা একটু সোজা করে ধরল আর মনে মনে হাসল। তাহলে আমি ধৈর্য ধরে অপেক্ষা করছি কখন টিকিট বিক্রি শুরু হয় সেই জন্য। ঠিক আছে, আমি এখন শোবার ঘরে ফিরে যাচ্ছি একটা রিপোর্ট তৈরি করার জন্য। আমাদেরকেও জ্ঞানের সমুদ্রে ডুব দিতে হবে আর প্রার্থনা করতে হবে যেন আমরা ডুবে না মরি। বেনসন নিজের ওপর একটু রসিকতা করে হাসল আর মেলিসার সাথে ডাইনিং রুমে ফিরে গেল। ক্লাইন দোতলায় গিয়ে নিজের ঘরের দরজাটা ভালো করে বন্ধ করে দিল। সে স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিক শক্তি দিয়ে ঘরের চারপাশটা সিল করে দিল। এরপর সে ঘড়ির কাঁটার উল্টো দিকে 4 পা হেঁটে মন্ত্রগুলো উচ্চারণ করল। নিমেষের মধ্যেই সে সেই রহস্যময় ধূসর কুয়াশার জগতের ওপরে পৌঁছে গেল। বিশাল এক প্রাসাদের প্রধান আসনে তার অবয়ব ভেসে উঠল, যা দেখতে কোনো দৈত্যের প্রাসাদের মতো লাগছিল। ক্লাইনের চোখের মণিতে একটা কম্পমান রক্তিম তারা প্রতিফলিত হল। সে তার ডান হাত তুলে নিজের আধ্যাত্মিক শক্তি ছড়িয়ে দিল আর মিস জাস্টিস বা অড্রে হোলের সাথে সংযোগ স্থাপন করল। একটি জোরালো শব্দের সাথে ক্লাইনের চোখের সামনে একটি ঝাপসা আর অস্পষ্ট ছবি ভেসে উঠল। সে দেখল মিস জাস্টিস একটি রাজকীয় ঘিয়ে রঙের গাউন পরে অন্ধকার কোণের একটি চেয়ারে বসে আছে। তার মাথাটা নিচু করা আর 2 হাত একে অপরের সাথে জড়ানো। একই সময়ে তার ভীরু আর কিছুটা নার্ভাস কণ্ঠস্বর সেই শূন্যস্থানে প্রতিধ্বনিত হতে লাগল। হে, এই যুগের না হওয়া মিস্টার ফুল, আপনি ধূসর কুয়াশার ওপরের রহস্যময় শাসক। আপনি সেই হলুদ আর কালোর রাজা যিনি সৌভাগ্য নিয়ন্ত্রণ করেন। আমি আপনার কৃপা প্রার্থনা করছি। আমি প্রার্থনা করছি আপনি যেন আমার কথা শোনেন। আমি ডিউক নেগানের আয়োজিত একটি বল ড্যান্সের অনুষ্ঠানে এসেছি আর সেখানে চিলাঙ্গোস হতে পারে এমন একজনের দেখা পেয়েছি। সে ব্যাননগ্রামির ছদ্মবেশে এখানে এসেছে আর তার আসল উদ্দেশ্য এখনও পরিষ্কার নয়। আমি আজ লক্ষ্য করেছি যে মিস্টার গ্রামিরের আচরণের কিছু সূক্ষ্ম ডিটেলস বা খুঁটিনাটি বিষয় স্বাভাবিকের চেয়ে কিছুটা আলাদা। এটা দেখে আমার সেই বিয়ন্ডার ক্ষমতার কথা মনে পড়ে গেল, যা দিয়ে চিলাঙ্গোসের রহস্যময় বস্তুটি মানুষের চেহারা বদলে দিতে পারে। ক্লাইন খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনল আর পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করল। অবশেষে সে বুঝতে পারল মিস জাস্টিস আসলে কিসের বর্ণনা দিচ্ছে। চিলাঙ্গোস সত্যিই তার ক্রিপিং হাঙ্গারের বিশেষ ক্ষমতা ব্যবহার করে ডিউক নেগানের অনুষ্ঠানে ঢুকে পড়েছে। কিন্তু চিলাঙ্গোস হয়তো ভাবতেও পারেনি যে সেই অনুষ্ঠানে উপস্থিত থাকা একজন নারী একজন স্পেকটেটর বা দর্শক। এমন একজন দর্শক যে ব্যানন গ্রামিরের প্রতিটি আচরণ খুব ভালো করে চেনে আর মনে রেখেছে। কাজেই সে যে ধরা পড়ে গেছে তা সে এখনও বুঝতে পারছে না। চিলাঙ্গোস আসলে কি চায়, আর আমারই বা এখন কি করা উচিত? আমি গত 2 দিন ধরে আধ্যাত্মিক বস্তু ছাড়াই স্যাক্রিফিশিয়াল রিচুয়াল করার চেষ্টা করেছি আর দেখেছি যে আমি ডোর অফ সামনিং বা আহ্বানের দরজার মতো কিছু একটা তৈরি করতে পারছি, কিন্তু সেটা খুলতে পারছি না। আমি ভাবছিলাম পাতালবাজার থেকে কিছু আধ্যাত্মিক বস্তু কিনে আমার দ্বিতীয় পরীক্ষাটা শুরু করব। মিস জাস্টিসের কাছে এই মুহূর্তে তেমন কোনো জিনিস থাকার কথা নয়, কারণ সে একটা অনুষ্ঠানে আছে। ক্লাইন প্রায় 10 সেকেন্ডের বেশি সময় ধরে চিন্তা করার পর জাস্টিসের প্রার্থনার উত্তর দিতে শুরু করল।
ডিউক নেগানের প্রাসাদের একটি ছোট প্রার্থনার ঘরে অড্রে কয়েকবার তার প্রার্থনা পুনরাবৃত্তি করে অবশেষে থামল। সে তার পোশাকটা একটু ঠিক করে নিল আর দ্রুত দরজার দিকে হেঁটে গেল। সে জানত সে খুব বেশি সময় বাইরে থাকতে পারবে না, কারণ তার বাবা মা তাকে নিয়ে দুশ্চিন্তা করতে পারেন, আর তেমনটা হলে তারা হয়তো পরিস্থিতি ভুল বুঝতে পারেন। দরজার পেছনে দাঁড়িয়ে অড্রে একটা লম্বা শ্বাস নিল। সে তার ডান হাতটি বাড়াল, যা একটি সাদা পাতলা দস্তানা দিয়ে ঢাকা ছিল, আর সতর্ক মনে দরজার তালাটা খুলল। প্রার্থনার ঘর থেকে বের হয়ে সে ডাইনিং হলের দিকে যাওয়ার পথ ধরল। সে দেখল হাতে মদের গ্লাস আর প্লেট নিয়ে অনেকে দাঁড়িয়ে আছে। সে তাদের কাছে পৌঁছানোর আগেই হঠাৎ তার দৃষ্টি ঝাপসা হয়ে গেল। সে বুঝতে পারল চারপাশ জুড়ে এক অলৌকিক কুয়াশা ছড়িয়ে পড়ছে। সেই ঘন কুয়াশার মাঝখানে একটি প্রাচীন চেয়ার রাখা আছে, আর সেই চেয়ারের ওপর বসে আছে এক রহস্যময় সত্তা। এমন এক সত্তা যে মনে হচ্ছে ওপর থেকে সবকিছু পর্যবেক্ষণ করছে। মিস্টার ফুল। অড্রে প্রায় খুশিতে চিৎকার করে উঠতে যাচ্ছিল। এরপর সে সেই গভীর আর পরিচিত কণ্ঠস্বর শুনতে পেল। আমি জানতে পেরেছি। কণ্ঠস্বরটি চারপাশে প্রতিধ্বনিত হওয়ার সাথে সাথে সেই কুয়াশা অদৃশ্য হয়ে গেল। অড্রের চোখের সামনে আবার সেই খাবারের টেবিল, মদ আর অতিথিদের মেলামেশার দৃশ্য ভেসে উঠল। তার মনের সব ভয় আর অস্থিরতা নিমেষেই দূর হয়ে গেল। সে নিজের অজান্তেই সোজা হয়ে দাঁড়াল আর খুব হালকা পায়ে ডাইনিং হলের ভেতর ঢুকে পড়ল। সে ধীর পায়ে বিশ্রাম ঘরের দিকে এগিয়ে গেল। কুয়াশার ওপরের সেই বিশাল প্রাসাদে বসে ক্লাইন এবার চিন্তা করতে লাগল কিভাবে এই খবরটা দ্য হ্যাংডম্যানের কাছে পৌঁছে দেওয়া যায়। মিস জাস্টিস যা বলেছে তা সরাসরি তাকে বলে দেওয়া যাবে না, কারণ তাতে আমার গাম্ভীর্য নষ্ট হতে পারে। কোন রহস্যময় শক্তিশালী সত্তা কি আর নিজে মেসেঞ্জার বা বার্তাবাহকের ভূমিকা পালন করে? সে প্রায় 1 মিনিট ধরে ভাবনাচিন্তা করার পর একটা বুদ্ধি খুঁজে পেল। সে মিস জাস্টিসের সেই প্রার্থনার দৃশ্যটা মনে মনে তৈরি করল, আর সেটাকে অনেকটা সিনেমার মতো করে সাজালো, যেখানে মুখগুলো ঝাপসা করে দেওয়া হয়েছে। এরপর সে তার হাত বাড়িয়ে সেই দৃশ্যটা দ্য হ্যাংডম্যানকে নির্দেশ করা রক্তিম তারার দিকে পাঠিয়ে দিল। ব্যাকলুন্ডের চেরুড বড় হলিউইন্ড ক্যাথেড্রাল। দ্য হ্যাংডম্যান আলজার উইলসন একটি সাধারণ ঘরে বসে তদন্তের রিপোর্টগুলো পড়ছিলেন। সে ভাইস অ্যাডমিরাল হ্যারিকেন চিল্লাঙ্গোসের কোনো চিহ্ন খুঁজে পাওয়ার চেষ্টা করছিল। তার ডান হাতের কাছেই অনেকগুলো কাগজের স্তূপ রাখা ছিল, যাতে অদ্ভুত সব চিহ্ন আঁকা ছিল। আলজার যখন তার চেয়ারে হেলান দিয়ে চোখ ঘষছিল, তখন হঠাৎ সে দেখল তার চোখের সামনে সবকিছু অস্পষ্ট হয়ে যাচ্ছে। তার দৃষ্টিসীমা ঘন ধূসর কুয়াশায় ঢেকে গেল। সেই অনন্ত কুয়াশার গভীর থেকে একটি প্রাচীন চেয়ার ভেসে উঠল, যা মনে হচ্ছিল যুগ যুগ ধরে সেখানেই আছে। সেই চেয়ারের ওপর ঝাপসা একজন মানুষের অবয়ব দেখা গেল। মিস্টার ফুল। আলজারের মাথায় এই চিন্তা আসার সাথে সাথেই সে ধূসর কুয়াশার ভেতরে রাজকীয় পোশাক পরা আরেকজন ঝাপসা অবয়বকে দেখতে পেল। সে প্রার্থনার ভঙ্গিতে বসেছিল আর বারবার বলছিল, আমি ডিউক নেগানের আয়োজিত একটি বল ড্যান্সের অনুষ্ঠানে এসেছি, আর সেখানে চিল্ল্যাঙ্গোস হতে পারে এমন একজনের দেখা পেয়েছি। সে ব্যানন গ্রামের ছদ্মবেশে এখানে এসেছে, আর তার আসল উদ্দেশ্য এখনও পরিষ্কার নয়। আমি আজ লক্ষ্য করেছি যে মিস্টার গ্রামিরের আচরণের কিছু সূক্ষ্ম ডিটেলস স্বাভাবিকের চেয়ে কিছুটা আলাদা। এটা দেখে আমার সেই বিয়ন্ডার ক্ষমতার কথা মনে পড়ে গেল, যা দিয়ে চিল্ল্যাঙ্গোসের রহস্যময় বস্তুটি মানুষের চেহারা বদলে দিতে পারে। আলজার প্রথমে একটু চমকে গেল, কিন্তু পরক্ষণেই তার মুখে আনন্দের হাসি ফুটে উঠল। সে তার হাতের তালু নিজের বুকে চেপে ধরল আর মাথা নিচু করে বলল, আপনার জয় হোক মিস্টার ফুল। সে তার কথা শেষ করার আগেই সবকিছু তার চোখের সামনে থেকে উধাও হয়ে গেল, যেন কিছুই ঘটেনি। নিজের টেবিলের ওপর রাখা সম্রাট রোজেলের ডায়েরির পাতা আর তদন্তের রিপোর্টের দিকে তাকিয়ে আলজারের চোখের মনি সংকুচিত হয়ে গেল। সে আবারও বুঝতে পারল মিস্টার ফুল আসলে কতটা শক্তিশালী। এটা ছিল হলিউইন্ড ক্যাথেড্রাল, একসময় যা চার্চ অব স্টর্মসের সদর দপ্তর ছিল। যদিও সেটা 1000 বছরেরও বেশি সময় আগের ইতিহাস, তবুও অনেক বিশ্বাসী মানুষ এখনও এই জায়গাকে পবিত্র মনে করেন। কিন্তু মিস্টার ফুল কোনো সতর্কবার্তা ছাড়াই এখানে আবির্ভূত হতে পারেন আর উত্তর দিতে পারেন। প্রায় 20 সেকেন্ড নীরব থাকার পর আলজার তার জিনিসপত্র গুছিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। সে চার্চ অব স্টর্মসের একজন কার্ডিনাল বা ব্যাকলুন্ড এলাকার আর্চবিশপের সাথে দেখা করতে যাচ্ছিল, যিনি স্পেলসিঙ্গার অব গড অ্যাস স্নেক নামে পরিচিত। আলজার উইলসনের কাছে চিল্লাঙ্গোসকে নিজের হাতে মারতে পারাটাই হবে সেরা কাজ, কিন্তু যদি সে সেটা করতে নাও পারে, তবে চিল্লাঙ্গোসের মৃত্যু নিশ্চিত করাটাই তার কাছে বড় কথা। মিস জাস্টিসের খবরটা দ্য হ্যাংডম্যানের কাছে পাঠিয়ে দেওয়ার পর ক্লাইন সেই রহস্যময় ধূসর জগৎ ছেড়ে নিজের শোবার ঘরে ফিরে আসল। সে সেই আধ্যাত্মিক দেয়াল সরাতে তাড়াহুড়ো করল না, বরং টেবিলের সামনে বসে একটা কাগজ বের করল। সে কলম তুলে নিয়ে একটি চিঠি লিখতে শুরু করল। আমার এক বিশেষ সূত্রের জরুরি তথ্য অনুযায়ী চিল্ল্যাঙ্গোস একজন শেফার্ডের ক্ষমতা ব্যবহার করে ব্যানন গ্রামিরের রূপ ধারণ করেছে। সে এখন ডিউক নেগানের অনুষ্ঠানে আছে, আর তার উদ্দেশ্য এখনও অস্পষ্ট। ক্লাইন একটুও চিন্তিত ছিল না যে মিস্টার আজিক তাকে সন্দেহ করবেন কি না।
টিঙ্গেনের একজন মানুষ ব্যাকলুন্ডের খবরাখবর এত দ্রুত কিভাবে পেল তা নিয়ে মিস্টার আজিক প্রশ্ন তুলবেন না, কারণ এই পৃথিবীতে টেলিগ্রাফ বা তারবার্তা অনেক আগেই আবিষ্কার হয়েছে। আমি জানি না আপনি এতে আগ্রহী হবেন কিনা, তবে আমার মনে হল আপনার এটা জানা উচিত। ক্লাইন দ্রুত চিঠিটা শেষ করে কাগজটা ভাঁজ করে রাখল। এরপর সে সেই প্রাচীন তামাটে শীষটা খুঁজে বের করল আর মুখে নিয়ে জোরে একটা ফুঁ দিল। সেই বিশাল আর ভয়ঙ্কর কঙ্কাল বার্তাবাহক আবার আবির্ভূত হল। সে আগের মতোই একই জায়গায় দাঁড়িয়ে রইল, আর তার মাথাটা সিলিং ফুঁড়ে ওপরে চলে গেল, তাতে তার কোনো ভ্রুক্ষেপ নেই। ক্লাইন তার ক্লাউন ক্ষমতা ব্যবহার করে চিঠিটাকে খাপের মতো ছুঁড়ে মারার ইচ্ছা দমন করল। সে স্বাভাবিকভাবেই চিঠিটা বার্তাবাহকের দিকে এগিয়ে দিল। এরপর সে আবারও তামার শীষটা বাজিয়ে সেই আহ্বান শেষ করল। ক্লাইন নিজেকে একটু শান্ত করে পুরো ঘটনাটা আবার মাথায় ঝালিয়ে নিল। এই মুহূর্তে তার পক্ষে এর বেশি আর কিছু করা সম্ভব ছিল না। ক্লাইন চাইলেই ফ্লেয়ারিং সান চার্ম ব্যাকলুন্ডে পাঠিয়ে দিতে পারত, কিন্তু সেটা করা তার জন্য খুব বিপজ্জনক হতো। প্রথমত, চিলাঙ্গোস একজন সিকোয়েন্স 6-এর উইন্ড ব্লেস্ট, আর তার কাছে ক্রিপিং হাঙ্গার আছে। দ্বিতীয়ত, এটা খুব ঝামেলার কাজ ছিল, কারণ তাকে প্রথমে সেই চার্ম ধূসর কুয়াশার জগতে নিয়ে যেতে হতো। তৃতীয়ত, তাতে তার ইমেজের ওপর প্রভাব পড়তে পারত। তাই সে বুদ্ধিমানের মতো সেই চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেলল। সত্যি বলতে গেলে সমস্যাটা খুব একটা বড় কিছু নয়। রাজপরিবারের বাইরে ডিউক নেগানি সবচেয়ে প্রভাবশালী অভিজাত ব্যক্তি আর কনজারভেটিভ পার্টির একজন মূল সদস্য। আজকের অনুষ্ঠানে অনেক উচ্চপদস্থ অভিজাত ব্যক্তি উপস্থিত থাকবেন। আমার কোনো সন্দেহ নেই যে সেই পুরো এলাকা বিয়ন্ডারদের দ্বারা সুরক্ষিত থাকবে। যদি তা না হতো, তবে চিল্লাঙ্গোসকে ছদ্মবেশ ধারণ করার প্রয়োজনই হতো না। যেহেতু মিস জাস্টিস তাকে আগেই ধরে ফেলেছে, তাই অভিজাতদের এখন সতর্ক থাকা উচিত। এই ঘটনা খুব বেশি দূর গড়ানোর কথা নয়। আমি ভাবছি মিস্টার আজিকের বার্তাবাহক কত দ্রুত ছুটতে পারে। যদি এটা স্পিরিট ওয়ার্ল্ড বা আত্মার জগতের মধ্য দিয়ে যেতে পারে, তবে মিস্টার আজিক হয়তো ঠিক সময়ই সেখানে পৌঁছে যেতে পারবেন। কিন্তু যদি এটা মিস ডালির বার্তাবাহকের মতো ধীরগতির হয়, তবে হয়তো কালকের খবরের কাগজেই তাকে এই খবরটা পড়তে হবে। ক্লাইন আলতো করে মাথা নাড়াল আর পুরো ব্যাপারটা মাথা থেকে ঝেড়ে ফেলল। সবকিছুর পরে আসলে তার আর কিছুই করার ছিল না।